আমি বলে দিই, তোমরা পিডিএফ দেখে বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমাদের জিকে ক্লাস, এবং জিকে ক্লাসটা আজকে আমাদের জিওগ্রাফির ওপর, ঠিক আছে, ভূগোলের ওপর আজকে আমাদের জিকে ক্লাস। এবার যেহেতু ক্লাসে এমন অনেকে আছো যারা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে এবং অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও ডেসক্রিপটিভভাবে আমি সমস্তটা পড়াই। তোমাদের অন্যান্য বিষয়গুলোও তোমরা দেখেছো, তাই ভূগোলটাও আমরা সেই মতো ডেসক্রিপটিভভাবেই পড়বো। যাদের যেটুকু মনে হবে যে না আমার পরীক্ষার জন্য আমার এইটুকু দরকার, তারা সেটুকুনি বেছে নিতে পারো, বাট আমি পুরোটাই পড়াবো, ঠিক আছে? তাহলে চলো ক্লাসটা শুরু করছি। ভূগোলের প্রথম ক্লাস তোমাদের সাথে আমার। তো আজকে আমরা কতগুলো জিনিস আগে পড়বো সেগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। প্রথম আমরা যেটা পড়বো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ বা নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া। ভারতের কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে, প্রতিবেশী দেশগুলোর সাথে অবস্থান কি কি, তাদের কি কি জিনিস আছে, এগুলো দিয়ে অনেক প্রশ্ন আসে। তো সেইটা একটা পার্ট আমরা পড়বো। আরেকটা পার্টে আমরা পড়বো হচ্ছে ভারতের রিভার সিস্টেম, ভারতের নদ নদী কীরকম কি আছে না আছে, নদ নদীর ভাগগুলো, কি কি ধরনের নদী হয়, এবং এই নদীগুলোর পুরো ডিটেলসগুলো, মানে গঙ্গা নদী যদি আমি বলি তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য কি, গঙ্গা নদীর উৎসস্থল কি, গঙ্গা নদীর পতনস্থল কি, গঙ্গা নদীর উপনদী কোনগুলো, গঙ্গা ভারতের প্রধান নদী, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই গেল হচ্ছে ব্যাপার ভারতের প্রতিবেশী দেশ, ভারতের নদ নদী, ভারতের নদ নদীর মানে যেটা পড়াশোনা আর কি, ডেসক্রিপটিভ পার্টটা কোনটা কি, এবং ভারতের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির মধ্যে প্রথমে আমরা বহির্জাত, কেউ বোধহয় আরেকবার এন্ট্রি নেবে, একবার দেখে নি। আচ্ছা, দেবরাজ গড়াই, দেবরাজ গড়াইটা কে বলো তো, একটুখানি নামটা লেখো তো তোমার। দেবরাজ গড়াই নাম দিয়ে যে জয়েন করলে এইমাত্র, সেটা কে একটু কাইন্ডলি লেখো আমাকে চ্যাটে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে এই হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়বস্তু। তাহলে প্রথমে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, যারা লাইভ ক্লাস করছো, যারা পরে ভিডিওটা দেখবে তাদেরকেও, আমাদের রুটিনে একটুখানি পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে আমি তোমাদের শনিবার দিনকে যে ক্লাসটা নিতাম সেই ক্লাসটা চেঞ্জ করে আমি বুধবার করেছি, টাইমটা একই, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে রুটিনটা ক্লাসের পরে প্রত্যেকটা ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে বৃহস্পতিবারের যে ক্লাসটা ছিল, তোমাদের স্যারের জিআই ক্লাসটা ছিল, ওই ক্লাসটা কিন্তু এবার থেকে 7টা থেকে হবে, কেমন? আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, তো ওই জন্য টাইমটা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই জিআই ক্লাসটা 7টা থেকে হবে। যারা 7টার সময় অ্যাটেন্ড করতে পারো না তারা কাইন্ডলি একটুখানি রেকর্ডিংটা ফলো করে নিও। যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের, তাহলে ম্যাথ ক্লাসে স্যারকে সেটা জিজ্ঞাসা করে নেবে। ওকে, এইটুকু আমার বলার ছিল। তাহলে চলো, ভারতের ভূপ্রকৃতি প্রথমে পড়তে গেলে আমাদের যেটা পড়তে হয়, আচ্ছা ভূপ্রকৃতি কি যদি খুব সাধারণভাবে চিন্তা করে দেখো, ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি তো কিছুই না, ভূপ্রকৃতি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই ভূপ্রকৃতি, তাই না? আমরা আমাদের চারপাশে যা যা জিনিস দেখতে পাচ্ছি সেটাকেই আমরা কি বলতে পারি, আমাদের ভূপ্রকৃতি বলতে পারি। এবার বলছে এই ভূপ্রকৃতিটা কিভাবে সৃষ্টি হয়, এই ভূপ্রকৃতি কিভাবে সৃষ্টি হয়? বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যেসব প্রাকৃতিক শক্তি সমূহ, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, যে কোনো, এইগুলোর দ্বারা প্রতিনিয়ত ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে
ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে একটা ভূমিরূপ গঠন করছে। তাই এই শক্তিগুলোকে আমরা এক্সোজেনেটিক ফোর্সেস বা বহির্জাত শক্তি বা বাহ্যিক প্রাকৃতিক শক্তি বলছি। তাহলে আমরা কোনগুলোকে বলছি? দেখো, আমাদের চারপাশে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, ঠিক আছে, জলাভূমি, যাই দেখতে পাই না কেন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তৈরি হওয়ার পিছনে না, এই জিনিসগুলো তৈরি হওয়ার পিছনে কিছু এক্সোজেনেটিক ফোর্সেস রয়েছে, যেমন নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, সমুদ্র তরঙ্গের কাজ। এরা বিভিন্নভাবে ক্ষয়, বহন, সঞ্চয় এরমভাবে এই জিনিসগুলোকে তৈরি করেছে। তাই এইগুলোকে আমরা বলি বহির্জাত শক্তি বা এক্সোজেনেটিক ফোর্সেস। এবার দেখো, আমরা ল্যান্ডফর্ম বা ভূমিরূপ কাকে বলবো? প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে আমাদের চারপাশে আমরা যে জাতীয় জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলোই ভূমিরূপ। তাহলে ভূপৃষ্ঠের গঠন, আকৃতি, ঢাল প্রভৃতি অনুসারে ভূমির চেহারা বা বাহ্যিক অবয়বকে ভূমিরূপ বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখছি যে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস এরা কিভাবে কাজ করে। আমি প্রথমেই বললাম যে ক্ষয়, বহন, সঞ্চয় এইভাবে তৈরি করে। তাহলে এই যে এক্সোজেনেটিক ফোর্সেস বা বহির্জাত শক্তিরা এরা কি করে, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে ভূপৃষ্ঠ বা উপপৃষ্ঠকে ক্ষয়, বহন, সঞ্চয় এগুলো করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াটাকেই আমরা এক্সোজেনেটিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি। এবার এই বহির্জাত প্রক্রিয়াগুলো না দুটো ধরনের হতে পারে। কি কি হতে পারে? এটা স্থিতিশীল হতে পারে, আবার এটা গতিশীল হতে পারে। মানে এটা মোশনের দুটো স্টেজে থাকতে পারে, একটা হচ্ছে রেস্টে থাকতে পারে আর একটা গতিতে থাকতে পারে। ঠিক আছে, কোনোটা স্থির থেকে কাজ করে, কোনোটা চলতে চলতে কাজ করে। তাহলে স্থির থেকে বা স্থিতিশীল অবস্থায় কোনগুলো কাজ করে? স্থিতিশীল অবস্থায় যারা কাজ করে তারা হচ্ছে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। এরা কিন্তু চলমান নয়, এদের মধ্যে কোনো মোশন নেই, এরা স্থিতিশীল বহির্জাত শক্তি। কি বললাম? এরা স্থিতিশীল বহির্জাত শক্তি। আর গতিশীল কারা? যারা বয়ে চলে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, যেগুলো এক জায়গায় থাকে না, যারা বয়ে চলে, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, সেগুলো। তাহলে স্থিতিশীল এবং গতিশীল দু রকম বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ভূমিরূপ তৈরি হয়। এবার এই যে ভূমিরূপ তৈরি হয়, এই ভূমিরূপ কোন কোন পদ্ধতিতে তৈরি হয়? দেখো, অবরোহণ পদ্ধতি, আরোহণ পদ্ধতি এবং জৈবিক পদ্ধতি। কি কি বললাম? অবরোহণ, আরোহণ এবং জৈবিক। অবরোহণ, আরোহণ, জৈবিককে আমরা আরো ভাগ করতে পারি। খুব বেসিক ভাবে যদি আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে অবরোহণ হচ্ছে এমন জিনিস যেটা ক্ষয় করে। কি বললাম? অবরোহণ হচ্ছে এমন জিনিস যেটা ক্ষয় করে। তাহলে অবরোহণ পদ্ধতি কোনগুলো? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয় সাধন। যেটা ক্ষয় করে করে তৈরি করে সেটাকে আমরা বলবো অবরোহণ। আর যেটা সঞ্চয় করে যেটা তৈরি করে সেটাকে আমরা বলবো আরোহণ। আর এছাড়া জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ মানুষজন, পশু পাখি, বিভিন্ন প্রাণী দ্বারা ক্ষয় সাধন, সঞ্চয় সাধন দুটোই হতে পারে, এটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া। কি বলি? জৈবিক প্রক্রিয়া। তাহলে জৈবিক প্রক্রিয়া কিন্তু ক্ষয় সাধন আর সঞ্চয় সাধন দুটোই হতে পারে। অবরোহণ এই পদ্ধতিটা বিভিন্ন নদ নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির মাধ্যমে হতে পারে। কিরম ভাবে করে? কিছুই না, ভূপৃষ্ঠের যেগুলো উঁচু স্থান সেগুলোকে ক্ষয় করে করে নিচু ভূমিতে তৈরি করে। এই প্রক্রিয়াকে আমরা বলি অবরোহণ। একটা পাহাড় আছে, পাহাড়টাকে ক্ষয় করতে করতে মালভূমিতে পরিণত করছে, মালভূমিটাকে ক্ষয় করতে করতে ছোট টিলাতে পরিণত করছে, টিলাকে ক্ষয় করতে করতে উচ্চভূমিতে পরিণত করছে, আবার উচ্চভূমিকে ক্ষয় করতে করতে সমভূমিতে পরিণত করছে।
এই যে পদ্ধতি এটাকে আমরা বলছি অবরোহণ। তাহলে অবরোহণ পদ্ধতিতে সৃষ্ট কতগুলো, যদি আমাদের ভূমিরূপের কথা বলে আমরা কি কি বলবো? জলপ্রপাত, মন্থকূপ, রসেমাতানি, ইনসেলবার্জ, এই পদ্ধতিগুলো মানে এই যে ভূমিরূপগুলো এগুলো প্রত্যেকটাই অবরোহণ পদ্ধতিতে সৃষ্ট। কোন পদ্ধতিতে সৃষ্ট? অবরোহণ। এরপরে আরোহণ। আরোহণ বলেছি তোমাদের যে সঞ্চয় করে করে যেগুলো তৈরি করে, অর্থাৎ অবরোহণে কি হলো, নদ নদী হিমবাহ বায়ু এরা ক্ষয় করছিল, আর আরোহণে এই নদ নদী হিমবাহ বায়ু এরা সঞ্চয় করছে, তাই না? এরা সঞ্চয় করছে। তাহলে সঞ্চয় করে যদি নতুন কোনো ভূমিরূপ গড়ে ওঠে সেটাকে আমরা বলি আরোহণ। এই আরোহণ পদ্ধতিতে সৃষ্ট যদি তোমাদের বলে যে কতগুলো জিনিসের নাম কি কি, প্লাবনভূমি, বদ্বীপ, ড্রামডিল, বালিয়াড়ি, খুব সহজেই তোমরা বদ্বীপটা রিলেট করতে পারবে। বদ্বীপ কি? নদীর একদম সর্বনিম্ন স্তরে, অর্থাৎ সঞ্চয় কার্যের যে স্তর, সেখানে নদী যে এতক্ষণ ধরে ক্ষইয়ে ক্ষইয়ে নিয়ে আসলো, এবার সেটা ওখানে জমতে আরম্ভ করে, জমে 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 একটা প্রথমে সমভূমি সৃষ্টি করে, তারপরে উচ্চভূমি সৃষ্টি করে। এই যে সমভূমিটার সৃষ্টি করলো এটাকে আমরা কি বলি? বদ্বীপ বলি। তাহলে বদ্বীপ কিসের উদাহরণ? আরোহণ পদ্ধতির উদাহরণ। বদ্বীপ আরোহণ পদ্ধতির উদাহরণ। তাহলে অবরোহণ আরোহণ সবার কাছে ক্লিয়ার? অবরোহণ আরোহণ সবার কাছে ক্লিয়ার? ওকে, চল পরেরটাই যাই। তাহলে ভারতের ভূপ্রকৃতির আরো একটা পদ্ধতি রয়েছে যেটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া বা বায়োটিক প্রসেস। কি বলি? জৈবিক প্রক্রিয়া বা বায়োটিক প্রসেস। এখানে কি হয়? এখানে উদ্ভিদ, প্রাণী, মানুষ এরা ক্ষয় বা সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়। ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে আমরা বলি জৈবিক প্রক্রিয়া। কি বলি? জৈবিক প্রক্রিয়া। তাহলে এখানে কিন্তু দুটো পয়েন্ট আছে, একটা আছে পর্যায়ন, একটা আছে নগ্নীভবন। পর্যায়ন কি? পর্যায়ন বলছে বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় এবং সঞ্চয় কার্যের দ্বারা ভূমিভাগের উচ্চতার মধ্যে সমতা বিধানের মাধ্যমে নিকটতম সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে যে সাধারণ তল গঠিত হয় তাকে আমরা বলি পর্যায়ন। খুব বেসিকভাবে বলতে গেলে সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটা গঠিত হচ্ছে সেটাকে আমরা বলছি পর্যায়ন। এখানে একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, যে ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট তিনি এই পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন। আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে নগ্নীভবন। নগ্নীভবন একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। ল্যাটিন শব্দ কি থেকে এসছে? ডেনুডের। এর অর্থ হচ্ছে অনাবৃত থাকা, সেখান থেকেই নগ্নীভবন। নগ্ন মানে আমরা বুঝতেই পারছি কোনো কিছুকে ক্ষয় করা বোঝাচ্ছে। তাহলে এই বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এই তিনটে পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়ে ভূমির উচ্চতা হ্রাস পায় এবং নিচের শিলাস্তর ওপরে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায়। আমরা নিচের শিলাস্তরকে দেখতে পাই, ওপরে শিলাস্তর ক্ষয়ে যায়। এটাই অবরোহণ প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। ধরো দুটো পরপর দুটো লেয়ার দেওয়া কোনো একটা কেক তোমরা খাচ্ছ, ওপরেরটা ভ্যানিলা, নিচেরটা চকলেট। তো কি হবে? প্রথমে যদি আমরা কাপের মধ্যে দেয় কেকটা, তাহলে ওপরে প্রথমে আমরা ভ্যানিলাটাকে খেলাম, তাহলে ওপরেরটা যদি শেষ হয়ে যায় নিচে কি বেরোবে? চকলেটটা বেরোবে না? সেটাকেই বলছে নগ্নীভবন, যে ওপরেরটা ক্ষয় হয়ে সরে যাচ্ছে, নিচের শিলাটা বেরিয়ে আসছে। নগ্নীভবনের হার উষ্ণ মরু অঞ্চলের নিম্নভূমিতে সবচেয়ে কম এবং উষ্ণ, আর্দ্র ও শীতল হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি হয়। এই গেল হচ্ছে আমাদের কিভাবে এই ভূমিরূপগুলো সৃষ্টি হলো। এবার আমরা দেখব যে ভারতের ভূপ্রকৃতি কিরকম, মানে ভারতের ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কিরকম।
ভারত যেরকম দেশ, এখানে বৈচিত্র্য অনুসারে আমরা মোটামুটিভাবে 5টা ভাগে ভাগ করতে পারি। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল আর দ্বীপপুঞ্জ সমূহ। কি কি বললাম? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল আর দ্বীপপুঞ্জ সমূহ। তাহলে প্রথমে কি আসছে? প্রথমে আসছে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল কোন জায়গাটা জুড়ে রচিত হয়েছে সেটা আগে দেখে নাও। ভারতের সমগ্র উত্তর অংশ জুড়ে উত্তরের তিব্বত মালভূমি এবং দক্ষিণে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের মাঝে অবস্থান করছে উত্তরের পার্বত্য অঞ্চল। এবার এই উত্তরের যে পার্বত্য অঞ্চল, এটাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? একটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী বা দা হিমালয়ান রেঞ্জ, আর একটা হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী বা কারাকোরাম রেঞ্জ, আর একটা হচ্ছে লাদাখ পর্বতশ্রেণী বা লাদাখ রেঞ্জ, আর একটা হচ্ছে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চল, আর একটা হচ্ছে মেঘালয় মালভূমি অঞ্চল। এই 5টা ভাগে আমরা ভাগ করতে পারি উত্তরের পার্বত্য অঞ্চলকে। কি কি বললাম? হিমালয় পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চল আর মেঘালয় মালভূমি অঞ্চল। হিমালয় পর্বতশ্রেণী কি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী। কোথা থেকে কোথায় আছে? উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে এই পর্বতশ্রেণী অর্ধচন্দ্রাকারে পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বতশৃঙ্গ থেকে শুরু করে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্বতশৃঙ্গ পর্যন্ত প্রায় 2500 কিমি দীর্ঘ অঞ্চল জুড়ে এটা অবস্থান করছে। নাঙ্গা পর্বতশৃঙ্গের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 8126 আর নামচা বারোয়া পর্বতশৃঙ্গের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 7756। হয়ে গেল। এরপরে এই যে হিমালয় পর্বতশ্রেণী আমরা পড়লাম, এই হিমালয় পর্বতশ্রেণীকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। এবার এইগুলো আমাকে পুরো ডিটেইলসে তো ক্লাসে পড়ালে হবে না, তোমরা এগুলো বাড়িতে পড়বে পুরোটা করে। আমার যেটুকু বলে আমি শেষ করতে পারবো, যেটুকু বোঝানো প্রয়োজন আমি সেটা বলে দেবো। এই হিমালয় পর্বতশ্রেণী আবার প্রস্থ বরাবর দক্ষিণ থেকে উত্তরে 4টে সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়েছে। কি কি? একটা হচ্ছে শিবালিক হিমালয়, একটা হচ্ছে হিমাচল হিমালয় বা অবহিমালয়, আরেকটা হচ্ছে হিমাদ্রি বা উচ্চ হিমালয় এবং টেথিস হিমালয়। তাহলে এই যে আমরা দেখলাম উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা 5খানা ভাগে ভাগ করতে পারি। এই 5খানা ভাগের মধ্যে আবার প্রথম ভাগ হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী এবং এই হিমালয় পর্বতশ্রেণীকে আবার আমরা 4টে ভাগে ভাগ করছি। ঠিক আছে? এবার এখানে প্রত্যেকটা ভাগের অর্থাৎ শিবালিক হিমালয়, হিমাচল হিমালয় বা অবহিমালয়, হিমাদ্রি উচ্চ হিমালয়, ঠিক আছে, টেথিস হিমালয়, এগুলো প্রত্যেকটা ভাগ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এগুলোর প্রত্যেকটার ভাগ এখানে দিয়ে দেওয়া হয়েছে। কার কত উচ্চতা? মাকালু পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতা কত? তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এগুলো প্রত্যেকটাই কোথায় রয়েছে? হিমাদ্রি বা উচ্চ হিমালয়তে। তার পরপর কাঞ্চনজঙ্ঘার পরপর মাকালু, ধবলগিরি, নন্দা দেবী, কামেট পরপর রয়েছে। এবার এরপর এই হিমাদ্রি হিমালয় ক্রমশ ঢালু হতে হতে তিব্বতের মালভূমিতে মিশে গেছে। এরপরে কি? টেথিস হিমালয়। টেথিস হিমালয় তাহলে হিমাদ্রি হিমালয়ের পরের পার্ট। এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেল। সর্বোচ্চ শৃঙ্গ কি? লিওপার্গেল। এবার আঞ্চলিক বিভাগ বলছে। প্রথমটা আমরা কি দেখলাম? প্রস্থ অনুযায়ী। ভালো করে দেখে নাও যে প্রস্থ বরাবর কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করছি। আর এবার যেটা সেটা বলছে রিজিওনাল ডিভিশন অফ দ্য হিমালয়স, হিমালয়ের আঞ্চলিক বিভাগ। এইভাবে যদি ভাগ করি তাহলে আমরা দেখব 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা হচ্ছে মধ্য হিমালয় আর একটা হচ্ছে পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়,
ওয়েস্টার্ন হিমালয়াস, মধ্য হিমালয়, সেন্ট্রাল হিমালয়াস আর পূর্ব হিমালয়, ইস্টার্ন হিমালয়াস। পশ্চিম হিমালয়, পশ্চিম হিমালয়কে আবার আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, একটা হচ্ছে হিমাচল হিমালয়, আর একটা হচ্ছে কুমায়ুন হিমালয়। কাশ্মীর হিমালয় যেটা রয়েছে এর মধ্যেই দুটো বিখ্যাত এবং ভারতের উচ্চতম স্বাদু জলের হ্রদ, প্রচুর প্রশ্ন আসে, স্বাদু জলের হ্রদ ডাল হ্রদ এবং উলার হ্রদ রয়েছে। কোথায় রয়েছে? কাশ্মীর হিমালয় রয়েছে মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ। পীরপিঞ্জাল পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এখানকার কতগুলো যদি আমাকে গিরিপথের নাম বলতে বলে কি কি হবে? বানিহাল, জজিলা, বুর্জিলা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য গিরিপথ। ঠিক আছে? আর যা যা বিষয় আছে এগুলো তোমরা পড়ে নিও। এরপরে রয়েছে হিমাচল হিমালয়, তারপরে রয়েছে কুমায়ুন হিমালয়। আচ্ছা, এরপরে ওই যে প্রথম দিককার হিমালয়গুলো আমরা পড়েছিলাম, তারপরে আসছে হচ্ছে মধ্য হিমালয়, মানে হিমাদ্রি হিমালয়ের পরের পার্ট। আমরা প্রথমে হিমাদ্রি হিমালয় পড়েছিলাম বা উচ্চ হিমালয়, উচ্চ হিমালয়ের পরে আসছে হচ্ছে মধ্য হিমালয়। মধ্য হিমালয়ে কি কি আছে? সরি, পশ্চিম হিমালয়ের পরে আসছে হচ্ছে মধ্য হিমালয়। মধ্য হিমালয়ে কি কি আসছে? মধ্য হিমালয়ের পশ্চিমে নেপালের কালী নদী থেকে পূর্বে ভারতের সিঙ্গালীলা পর্বত পর্যন্ত যে অঞ্চলটা, এটাকে আমরা বলি হচ্ছে মধ্য হিমালয়। এই মধ্য হিমালয়ে কতগুলো উচ্চতম শৃঙ্গ রয়েছে এবং মধ্য হিমালয়ে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর, এগুলো এই অংশেরই শৃঙ্গ। মধ্য হিমালয়ের সমগ্র অংশই নেপাল রাষ্ট্রের অন্তর্গত। তারপরে আসছে কে? পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় কি আছে? পূর্ব হিমালয় যেটা রয়েছে পশ্চিমের সিঙ্গালীলা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া শৃঙ্গ পর্যন্ত যেটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলি পূর্ব হিমালয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে এই হিমালয়। তাহলে দার্জিলিংকে নেপাল থেকে বা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে কোন হিমালয়? পূর্ব হিমালয়। ঠিক আছে? অবস্থানগত দিক থেকে এই পূর্ব হিমালয়কে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক জায়গা অনুযায়ী। একটা হচ্ছে দার্জিলিং সিকিম হিমালয়, আর একটা হচ্ছে ভুটান হিমালয়, আর একটা হচ্ছে অরুণাচল হিমালয়। হয়ে গেল। এইখানে অবস্থান করছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম, ভারতের দ্বিতীয় উচ্চতম তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এছাড়া সান্দাকফু, ফালুট, এগুলো তো রয়েছেই। তারপরে কি আসছে? হিমালয় পর্বতশ্রেণী হয়ে গেল। এরপরে আছে কে? কারাকোরাম, লাদাখ, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল বা পূর্বাঞ্চল, মেঘালয় মালভূমি, এগুলো। চুনা পাথরের গুহা কোন মালভূমিতে দেখা যায়? মেঘালয় মালভূমিতে চুনা পাথরের বহু গুহা দেখা যায়, কারণ মেঘালয় মালভূমি চুনা পাথরে গঠিত। খাসি পাহাড়ের লুম শিলং সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। এগুলো প্রত্যেকটা থেকেই এমসিকিউ প্রশ্ন আসবে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে লেখা আছে উত্তরের পার্বত্য অঞ্চলের গুরুত্ব। একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে মৌসুমী বায়ু এই হিমালয় মালভূমিতে ধাক্কা খেয়ে চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়। তাহলে এখান থেকেই আমরা পেয়ে গেলাম আরো একটা প্রশ্ন, যে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত ঘটা অঞ্চলের নাম কি? চেরাপুঞ্জি মৌসিনরাম। কেন ঘটে? এই হিমালয় পর্বতের জন্য, তাই তো?
এই হিমালয় পর্বতের জন্যই ভারতকে শীতল সাইবেরীয় বায়ুর তীব্র শীতলতা রক্ষা করেছে। ভারতকে দুর্ভেদ্য প্রাচীরের মতো ঘিরে রেখেছে, যাতে বহিঃশত্রু খুব সহজে ভারতকে আক্রমণ করতে না পারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। তো এই গেল হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। অর্পিতা মুখার্জি। সবার কাছে ক্লিয়ার? তো এই অবধি পড়ালাম। এবার সমভূমি অঞ্চলটা পরের দিন থেকে শুরু করব। তার কারণ হচ্ছে একসাথে পুরোটা পড়লে আর কোনোটাই মনে থাকবে না। তোমরা এই প্রথমটুকু যেটুকু আমি পড়ালাম আজকে, একদম প্রথম থেকে ভারতের ভূপ্রকৃতি, বহির্জাত প্রক্রিয়া কোনগুলো, ভূমিরূপ কোনগুলো, এগুলো প্রত্যেকটাই পড়বে। এই পুরো চ্যাপ্টারটা আমাদের যখন শেষ হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টারটা, তারপরে আমি এগুলোর এমসিকিউ করাবো একসাথে। এর সাথে এখন যদি আমি আজকে সমভূমিটা ধরে নিই তোমাদেরকে, তাহলে কোনোটাই আর মনে থাকবে না। তাই তোমরা ওইটুকু পড়বে, তারপরে আমি সমভূমিতে যাব। তার আগে আমরা একটুখানি ভারতের নদ নদী নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, ভূপ্রকৃতি যখন বললাম যে ভূপ্রকৃতি, তাহলে প্রতিবেশী দেশগুলো পড়ে নিই। তো ভারতের ম্যাপ যদি আমি তোমাকে বলি, যে ভারত সবার চোখের সামনে মোটামুটিভাবে ছোট্টবেলা থেকে ভূগোল বইয়ের যে ভারতের ম্যাপটা, সেটা সবার সামনে ভেসে উঠেছে, সবাই বুঝতে পারছে। তো ভারতের মোট 9টা প্রতিবেশী দেশ রয়েছে। কে কে? বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার এবং মালদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। তাহলে এই 9খানা প্রতিবেশী দেশ নিয়ে ভারত বসবাস করছে, তাই তো? তা প্রথমেই দারুণ চর্চিত একটা দেশ এখন বাংলাদেশ নিয়ে কিছু কথা পড়ে নি। বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, প্রধান ভাষা বাংলা, উচ্চতম পর্বতশৃঙ্গ কেওক্রাডাং, প্রধান নদ নদী পদ্মা, মেঘনা, যমুনা, প্রধান কৃষিজ ফসল ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, গোয়ার বলে ফেলেছি রে, চা, আখ, তামাক, তৈলবীজ, আলু ইত্যাদি। প্রধান শিল্প হচ্ছে পাট, বস্ত্র, চা, চিনি, কাগজ, সার, চামড়া, এগুলো হয়ে গেল। সীমান্ত দৈর্ঘ্য কত? সীমান্ত স্পর্শকারী রাজ্য মানে কোন রাজ্যগুলো দিয়ে বাংলাদেশ গেছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই প্রত্যেকটা জায়গা দিয়েই কিন্তু গেছে। ভারত ও বাংলাদেশের সীমারেখার নাম কি? 3 বিঘা করিডোর। ভারত এবং বাংলাদেশের সীমানার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। এবার হচ্ছে ভুটান। ভুটান উত্তর দিকে অবস্থিত। আয়তন কত? রাজধানী থিম্পু, মুদ্রা হচ্ছে গুলট্রাম, প্রধান ভাষা হচ্ছে জংখা, উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি, প্রধান নদ নদী হচ্ছে মানস, প্রধান কৃষিজ ফসল ভুট্টা, ধান, যব, বার্লি, কমলালেবু, আপেল, এগুলো। প্রধান শিল্প কোনগুলো? সীমান্ত দৈর্ঘ্য কত? সীমান্ত স্পর্শকারী রাজ্য কোনগুলো? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ। পৃথিবীর প্রথম কার্বন মুক্ত দেশ হলো ভুটান। এরপরে হচ্ছে নেপাল। নেপালের অবস্থান উত্তর দিকে। নেপালের আয়তন, নেপালের রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, প্রধান ভাষা নেপালি, উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, প্রধান নদ নদী কালীগণ্ডক, প্রধান কৃষিজ ফসল
ধান, পাট, জোয়ার, আখ, তৈলবীজ, কমলালেবু, আনারস, চা প্রভৃতি। প্রধান শিল্প পর্যটন শিল্প, কুটির শিল্প, কাগজ শিল্প, পাট শিল্প, চিনি শিল্প। সীমান্ত দৈর্ঘ্য কি? 1751 কিলোমিটার। স্পর্শকারী রাজ্য হচ্ছে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। আর নেপালের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কর্ণালী নদী। নেপালের একটা করে বা যে দেশের সাথে যেটা আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেগুলো একটা করে লেখা রয়েছে। এরপরে হচ্ছে চীন। চীন ভারতের উত্তর দিকে অবস্থিত। চীনের আয়তন, চীনের রাজধানী বেজিং, মুদ্রা হচ্ছে রেনমিনবি, প্রধান ভাষা হচ্ছে ম্যান্ডারিন, উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, প্রধান নদ নদী কি? ইয়ানসিকিয়াং আর হোয়াংহো, প্রধান কৃষিজ ফসল ধান, গম, ভুট্টা, যব। প্রধান শিল্প কি? এখানে প্রচুর শিল্প রয়েছে। সীমান্ত দৈর্ঘ্য, আচ্ছা কোন কোন রাজ্য দিয়ে গেছে সীমান্ত দৈর্ঘ্য, মানে সীমান্ত গেছে? অরুণাচল প্রদেশ দিয়ে গেছে, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ। ভারত এবং চীনের সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ হচ্ছে চীন। চীনকে এখন ছাড়িয়ে গেছে ভারত। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থান হচ্ছে ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। আয়তন বলেছে, রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুর কোট্টে, মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, প্রধান ভাষা সিংহলি, উচ্চতম পর্বতশৃঙ্গ পেট্রোতালাগালা, প্রধান নদ নদী মহাবলী গঙ্গা, প্রধান কৃষিজ ফসল ধান, চা। তোমাদের কাছে হয়তো এগুলো ছোট থেকে পড়েছো, সমস্ত কিছুই আছে, কিন্তু যখন তোমরা পরীক্ষা দেওয়ার আগে জিকেগুলো যখন তোমরা তৈরি করবে তখন যদি এইরকমভাবে পরপর একটা লিস্ট থাকে যেটা একবার পড়লেই তোমাদের দেখা হয়ে যাবে, আমার মনে হয় সেটা খুব ভালো। আমি সেই কারণে এইগুলো তোমাদেরকে দিয়েছি। যারা জানো, যাদের কাছে আছে তাদের তো ভালোই, একবার করে এটা দেখে নিতে তো কোনো ক্ষতি নেই। আর যাদের কাছে নেই, যারা একদম নতুনভাবে পড়ছো, তারা এখান থেকে পড়তে পারো। প্রক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আসছে আমাদের আর এক প্রতিবেশী দেশ, নাম হচ্ছে পাকিস্তান। অবস্থান হচ্ছে পশ্চিম দিকে, আয়তন বলে দিয়েছে, রাজধানী ইসলামাবাদ, মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপি, প্রধান ভাষা উর্দু, প্রধান উচ্চতম পর্বতশৃঙ্গ তিরিচিমির। নদ নদী কি? প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী। উচ্চতম পর্বতশৃঙ্গ তিরিচিমির, প্রধান কৃষিজ ফসল, প্রধান শিল্প। আচ্ছা কোন কোন রাজ্য দিয়ে গেছে? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ। আর ভারত পাকিস্তানের সীমারেখার নাম কি? এটা কিন্তু রয় জফলা আকার হবে, হ্যাঁ, র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল। হয়ে গেল। এরপরে আরেকটি দেশ, আফগানিস্তান। আফগানিস্তানও উত্তর পশ্চিম দিকে অবস্থিত, রাজধানী হচ্ছে কাবুল, মুদ্রা আফগানি, প্রধান ভাষা হচ্ছে পশতু আর দারি, উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে নোশাক, প্রধান নদ নদী হচ্ছে হেলমান্দ, প্রধান কৃষিজ ফসল ধান, গম, ভুট্টা, যব, আখ, তুলো প্রভৃতি। প্রধান শিল্প হচ্ছে কৃষিজাত, চর্মজাত, কার্পেট, সিমেন্ট, সাইকেল প্রভৃতি শিল্প। সীমান্ত দৈর্ঘ্য 106 কিলোমিটার। সীমান্ত স্পর্শকারী রাজ্য হচ্ছে লাদাখ। ভারত এবং আফগানিস্তানের সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এরপরে আসছে হচ্ছে মায়ানমার। মায়ানমারের অবস্থান কি? ভারতের পূর্ব দিকে অবস্থিত। আয়তন, রাজধানী হচ্ছে নেপিডো, মুদ্রা হচ্ছে কিয়াত, প্রধান ভাষা বর্মী, উচ্চতম পর্বতশৃঙ্গ কাকাবোরাজি, প্রধান নদ নদী ইরাবতী, প্রধান কৃষিজ ফসল, প্রধান শিল্প। সীমান্ত দৈর্ঘ্য, কোন কোন রাজ্য দিয়ে গেছে সীমান্ত? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। মালদ্বীপ। মালদ্বীপের কি আছে? ভারতের দক্ষিণ দিকে অবস্থিত, আয়তন 300 বর্গ কিলোমিটার, রাজধানী মালে, মুদ্রা রুফিয়া, প্রধান ভাষা ধিভেই, প্রধান শিল্প হচ্ছে পর্যটন। আর কোনো শিল্পই নেই। তাহলে 9টা দেশ আমি এখানে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা বলতো যে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি? পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি?
এইমাত্র বলেছি, যে কেউ বলতে পারো পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম। বলো বলো বলো। অহনা একটা উত্তর দিয়েছে, বাকিরা? ভারত আর চীনের মধ্যে স্পর্শকারী যে বাউন্ডারি বা যে লাইন, সীমান্ত রেখা, তার নাম কি? তিরিচিমির যারা উত্তর দিয়েছে একদম ঠিক হয়েছে। তাপস সর্দার, তাপসকে বহুদিন বাদে আমি ক্লাসে দেখলাম। আই থিঙ্ক তাপস ভালো আছে। ভেরি গুড অনিতা, সঞ্চারী, সঙ্গীতা, ভেরি গুড ভেরি গুড। তোমরা যে ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে ক্লাস শুনছো, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তো এত অবধি হয়ে গেল, এবার আমি পরেরটায় যাচ্ছি, ঠিক আছে? এবার একটুখানি ভারতের নদ নদী দিয়ে কিছুটা বলে তারপর আবার নদীগুলোর ডিটেলসটা আমি তোমাদের বলে দেবো। দেখো, ভারত তো নদীমাতৃক দেশ, আমরা সবাই জানি। ভারতের যে সভ্যতা একটা সময়, সেই সভ্যতাটা গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করে। শুধু ভারতের সভ্যতা বলে আমরা বলবো না, আমরা যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা দেখব যে যে কোনো সভ্যতাই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাই না? ঠিক হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে দেখো, প্রত্যেকটা সভ্যতাই, চৈনিক সভ্যতা হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছিল, তাই না? যে কোনো সভ্যতাই কিন্তু কোনো নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। নদীর তীরবর্তী যে পলিমাটিযুক্ত অঞ্চল, সমভূমি অঞ্চল, সেখানে গড়ে ওঠে। তো ভারতও তাদের মধ্যে অন্যতম। ভারতের নদ নদীর যে স্ট্রাকচার রয়েছে, সেই নদ নদীকে আমরা মোটামুটিভাবে এই ম্যাপ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে মূল যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, এগুলোকে আমরা বলতে পারি নিত্যবহ নদী। কি বলতে পারি? নিত্যবহ নদী। অর্থাৎ যে নদীতে সারা বছর জল পর্যাপ্ত পরিমাণে থাকে সেগুলোকে আমরা বলি নিত্যবহ নদী। অর্থাৎ যে নদীগুলোকে বৃষ্টির জলের জন্য অপেক্ষা করতে হয় না সেগুলোকে আমরা বলি নিত্যবহ নদী। উত্তর ভারতের নদ নদী বা যেগুলোকে আমরা হিমালয়ান রিভার্স বলে থাকি সেগুলো হচ্ছে আমাদের নিত্যবহ নদী। হিমালয় পর্বত থেকে উৎপন্ন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং এদের বিভিন্ন উপনদী, শাখা নদীকে উত্তর ভারতের নদ নদী বলা হয়। ঠিক আছে? এগুলোকে আবার পূর্ববর্তী নদী, ভালো করে দেখো, পূর্ববর্তী নদী। কি বলছে? এদের অনেকগুলি হিমালয়ের সৃষ্টির পূর্বের স্থান দিয়ে প্রবাহিত হতো। মানে যখন হিমালয়ের সৃষ্টি হয়নি তখন থেকে নদীগুলো ওখানে রয়েছে। এই ধরনের নদীকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট রিভার। কি বলি? অ্যান্টিসিডেন্ট। তোমাদের ইংরাজি আমি যখন পড়াই মাঝে মাঝে আমি কথাটা ব্যবহার করি অ্যান্টিসিডেন্ট। যারা আমার অনেক আগের ছাত্র তারা জানে যে আমি কি বলি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্ববর্তী, তাই না? যেমন এই ছবিটা দেখলে তোমরা খুব পরিষ্কার বুঝতে পারবে। দেখো, হিমালয় কিন্তু তখনও গঠন হয়নি, তখন এটা একটা সমভূমি, কিন্তু এখান থেকে কিন্তু এই নদীটা প্রবাহিত হতো, তাই না? ভূমিরূপের পরিবর্তন হতে 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 এখানে দুদিকে পর্বতমালা সৃষ্টি হয়েছে, কিন্তু নদীটা ওই একই জায়গা থেকে চলে গেছে। নদীটা ওই একই জায়গা থেকে চলে গেছে, তাই হিমালয়ের সৃষ্টির পূর্বেই ওই স্থান দিয়ে প্রবাহিত হতো বলে এই নদীগুলোকে আমরা কি বলতে পারি? অ্যান্টিসিডেন্ট রিভার। কি বলতে পারি? পূর্ববর্তী নদী। ঠিক আছে? এরপর হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদীকে আমরা কি বলি? পেনিনসুলার রিভার্স। কি বলি? পেনিনসুলার রিভার্স বা অনিত্যবহ নদী। অনিত্যবহ মানে কেমন? বুঝতেই পারছি যে সারা বছর কিন্তু
ওটাতে পর্যাপ্ত জল থাকে না, বৃষ্টির জলে এটা পুষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো কোথা কোথা থেকে সৃষ্টি হয়েছে এগুলো দেখো, পশ্চিমঘাট পর্বতমালা, অমরকণ্টক, আরাবল্লী, বিন্ধ্য, বিভিন্ন জলবিভাজিকা থেকে এগুলো সৃষ্টি হয়েছে। এবার এই নদীগুলো আবার, দক্ষিণ ভারতের নদীগুলো আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটাকে আমরা বলতে পারি পূর্ব বাহিনী নদী, আরেকটাকে আমরা বলতে পারি পশ্চিম বাহিনী নদী। কি কি বলতে পারি? একটাকে আমরা বলতে পারি পূর্ব বাহিনী নদী, আরেকটাকে আমরা বলতে পারি পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী যে নদীগুলো সেগুলো বঙ্গোপসাগরে পড়েছে, এবং পশ্চিম বাহিনী নদীগুলো আরব সাগর এবং অন্যান্য উপসাগরে মিলিত হয়েছে। পূর্ব বাহিনী নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে, পশ্চিম বাহিনী নদীগুলো আরব সাগর এবং অন্যান্য উপসাগরে মিলিত হয়েছে। যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, নর্মদা, তাপ্তি, এগুলো প্রত্যেকটাই কিন্তু দক্ষিণ ভারতের নদী। এবার আসছে হচ্ছে গঙ্গা। গঙ্গা ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী। কোথা থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে? গঙ্গা সৃষ্টি হয়েছে প্রথমে হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এখান থেকে যখন এই নদীটা সৃষ্টি হয়েছিল, নদীটার নাম কি ছিল? ভাগীরথী। কি নাম ছিল? ভাগীরথী। ঠিক আছে, এবার এই নদীর সাথে এসে অনেকগুলো নদী কিন্তু মিশেছে। এই নদীর সাথে এসে অনেকগুলো নদী কিন্তু মিশেছে। কি নদী এসে মিশেছে? এর সাথে এসে মিশেছে অলকানন্দা নদী। এই অলকানন্দা নদী আবার কোথা থেকে সৃষ্টি হয়েছে? বদ্রীনাথ থেকে সৃষ্টি হয়েছে। বদ্রীনাথের অলকানন্দ হিমবাহ থেকে অলকানন্দা নদী এসছে। এবার এখানে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, পড়ার মতো। যেমন এখানকার প্রয়াগগুলো, বিষ্ণু প্রয়াগ, নন্দা প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ। কি কি প্রয়াগ এগুলো? যেমন এই অলকানন্দের সাথে ধৌলি গঙ্গার যে মিলন, এটাকে আমরা কি প্রয়াগ বলবো? বিষ্ণু প্রয়াগ। অলকানন্দার সাথে নন্দাকিনীর মিলনকে আমরা বলি নন্দা প্রয়াগ। অলকানন্দার সাথে পিন্দার গঙ্গার মিলনকে আমরা কি বলি? কর্ণ প্রয়াগ। এবং কেদারনাথ থেকে সৃষ্টি হওয়া মন্দাকিনী নদীর সাথে অলকানন্দার যে মিলন, সেটাকে আমরা বলি রুদ্রপ্রয়াগ। কি বলি? রুদ্রপ্রয়াগ। এবং এই যে মিলিত হয়ে অলকানন্দাটা এলো, এই অলকানন্দার সাথে ভাগীরথীর যে মিলন, সেটাকে আমরা বলি দেবপ্রয়াগ। কি বলি? দেবপ্রয়াগ। তাহলে প্রয়াগগুলো সবার কাছে ক্লিয়ার? প্রয়াগগুলো সবার কাছে ক্লিয়ার? এবার এই দেবপ্রয়াগের পর থেকেই এই নদীটা গঙ্গা নাম নিয়েছে। দেবপ্রয়াগের পর থেকেই এই নদীটা গঙ্গা নাম নিয়েছে। প্রত্যেকে ভালো করে দেখে নাও। তাহলে গঙ্গোত্রী থেকে সৃষ্টি হলো কি? ভাগীরথী। ভাগীরথী এসে মিশলো অলকানন্দার সাথে দেবপ্রয়াগে, নাম হয়ে গেল গঙ্গা। এবং অলকানন্দা শুধু একা অলকানন্দা নয়, অলকানন্দার সাথে বিষ্ণু প্রয়াগে এসে মিশেছে ধৌলি গঙ্গা। অলকানন্দার সাথে নন্দ বা নন্দা প্রয়াগে এসে মিশেছে নন্দাকিনী নদী। অলকানন্দার সাথে কর্ণ প্রয়াগে এসে মিশেছে পিন্দার গঙ্গা। আবার এই অলকানন্দার সাথে কেদারনাথ থেকে সৃষ্টি হওয়া মন্দাকিনী নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে। তারপরে এই অলকানন্দা এসে মিশেছে ভাগীরথীর সাথে। এরপর এটা প্রবাহিত হতে আরম্ভ করেছে গঙ্গা নাম নিয়ে। কি নাম নিয়ে? গঙ্গা নাম নিয়ে। আচ্ছা, এরপরে এখানে গঙ্গার কিছু প্রবাহ পথ দিয়েছে, যে হরিদ্বারের নিকট নাগাটিব্বা এবং শিবালিক পাহাড় অতিক্রম করে গঙ্গা নদী সমভূমিতে এসে মিশেছে। সমভূমি অংশে গঙ্গা প্রথমে দক্ষিণ পূর্ব এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের নিকট পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট গঙ্গা আবার দুটো শাখায় ভাগ হয়ে গেছে। প্রধান নদীটি পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নামে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর অপর শাখাটি ভাগীরথী হুগলি নাম ধারণ করেছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাগর দ্বীপের নিকট বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই নদী মোহনায় সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।
এখানে পুরো 4টা দেওয়া আছে, এখানে পুরো 4টা দেওয়া আছে, ঠিক আছে। এই গঙ্গার সাথে আবার এসে মিশেছে হচ্ছে যমুনা নদী। এই যমুনা কিন্তু আলাদা, এই যমুনাতে যে হয়, JAMUNA, যমুনা, যেটা বাংলাদেশে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে যমুনা। আর এখানে যেটা সেটা হচ্ছে ইয়ামুনা, ঠিক আছে। বাংলায় দুটোই যমুনা হবে, কিন্তু ইংরাজি নামটাতে ডিফারেন্স রয়েছে। ইংরাজি যে নামটা সেটা হচ্ছে ডিফারেন্স রয়েছে। এলাহাবাদের কাছে এসে মিশেছে যমুনা, যমুনা আর গঙ্গা, ঠিক আছে। এলাহাবাদের কাছে এসে মিশেছে। তো এখানে মোটামুটি ভাবে 4টা দেওয়া আছে, এটা চাইলেও পড়তে পারো। এবার উপনদীগুলো কি কি আছে, এই যে বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী। এই যে এইভাবে যে নদীগুলো এসছে না বাম তীরে, মানে এইভাবে যে গেছে নদীটা, এই যে গঙ্গা নদীটা তো এইখান দিয়ে এইভাবে গেছে। এক সেকেন্ড আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে গঙ্গা এখানে এসে যমুনার সাথে মিশে এলাহাবাদের এখান থেকে যে এইভাবে গেছে, এবার এইখানে কিছু আছে, এইখানে কিছু আছে, আবার এই দিকে কিছু আছে, হ্যাঁ। তো এবার এইটা হচ্ছে বাম তীর আর ডান তীর, তাহলে কোন দিকে কি কি উপনদী আছে সেটা আমরা দেখে নিই। ধরো 4টে অপশন দিল, দিয়ে বললো এদের মধ্যে কোনটা গঙ্গার বাম তীরের উপনদী নয় বলো, এদের মধ্যে কোনটা গঙ্গার বাম তীরের উপনদী নয় বলো। তখন তোমাদের বলতে হবে বাম তীরের উপনদী কোনগুলো। হিমালয় থেকে উৎপন্ন বেশ কয়েকটি নদী গঙ্গার বাম তীরে এসে মিলিত হয়েছে, যেমন রামগঙ্গা, গোমতী, ঘরঘরা। ঘরঘরা আবার কোন কোন নদীর মিলিত প্রবাহ, কার্নালি আর সরয়ূর। গণ্ডক, গণ্ডক কার কার, কালীগণ্ডক, কৃষ্ণগণ্ডকী এবং নারায়ণীর মিলিত প্রবাহ। বুড়ি গণ্ডক, বাগমতী, কোশি। কোশি কোন কোন নদীর, ইন্দ্রাবতী, তমকোশি, দুধকোশি, লিখুখোলা, সুনকোশি, অরুণ ও তামুর। এই সপ্ত নদীর মিলিত প্রবাহ হচ্ছে কোশি। মহানন্দা উল্লেখযোগ্য। এরা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী, ঠিক আছে। এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। আবার ডান তীরের মধ্যে কি কি পড়ছে, যমুনা, গঙ্গার উপনদী। এই যে প্রথম যে উপনদীটা এসে মিশলো গঙ্গার সাথে, এইখানে যমুনা। আর এই দিকে কি, বাঁ দিকে দেখো এসেছে রামগঙ্গা। প্রথমেই পড়লাম না বাঁ তীরের উপনদীর মধ্যে রামগঙ্গা, পড়লাম তো। আর তাহলে ডান তীরের প্রথম এসে কি মিশেছে, যমুনা, যমুনা নদী, ঠিক আছে। তাহলে কি কি, যমুনা হলো প্রধান। যমুনা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা এসে বলে দিল এখানে। আচ্ছা, হিমালয় পর্বতদের যমুনার উপনদীগুলো আবার কোনগুলো, টোনস নদী আর গিরি নদী। শুনলে খুব অবাক হবে, আমরা যমুনার নাম আগে পড়ছি, যমুনার উপনদী হিসাবে আমরা টোনসকে পড়ছি, তাই তো। যমুনার উপনদী হিসাবে আমরা টোনসকে পড়ছি, কিন্তু যমুনা একটা সরু নদী। এই টোনসের জলই যমুনায় মিশে যমুনাকে বড় নদী করেছে। যমুনা কিন্তু আসলে নিজে একটা ছোট নদী, কিন্তু যমুনাতে টোনস এসে মিশে যমুনার জলকে বাড়িয়ে দিয়েছে। আবার তাহলে যমুনার উপনদী কোনগুলো, টোনস আর গিরি। এবার দক্ষিণ মধ্য ভারতের উচ্চভূমি থেকে সৃষ্টি হওয়া চম্বল, বেতওয়া, কেন, এগুলো আবার যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। আবার মধ্য ভারতের মালভূমি থেকে সৃষ্টি হয়েছে কি কি, সোন নদী। রিহান্দ সোন নদীর উপনদী। আর রিহান্দ বাঁধ কোথায় রয়েছে, এই রিহান্দ নদীর ওপরেই সৃষ্টি হয়েছে রিহান্দ বাঁধ। রিহান্দ নদীর ওপর সৃষ্টি হয়েছে রিহান্দ বাঁধ, প্রশ্ন আসে, ঠিক আছে। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত বেশ কয়েকটি নদী ভাগীরথী হুগলির সাথে মিশেছে। এদের মধ্যে বাঁশলই, ব্রাহ্মণী, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ। শিলাই আর দ্বারকেশ্বর নদীর মিলন রূপনারায়ণ। হলদি নদী, কাঁসাই আর কেলেঘাই নদীর মিশ্রণ। এগুলো প্রত্যেকটাই গঙ্গা নদীর ডান তীরের উপনদী, ঠিক আছে। এবার হচ্ছে শাখা নদী। শাখা নদী কোনটা, আচ্ছা এখান থেকে একটা জিনিস লিখে দাও যে শাখা নদীকে আমরা কোনগুলো বলবো, উপনদী কোনগুলো বলবো সেটা বলছি। যখন মূল নদীটা
সৃষ্ট হচ্ছে। যখন মূল নদীটা সৃষ্ট হচ্ছে বা উৎস যে স্থানে হচ্ছে সেখান থেকে যতক্ষণ না তার অববাহিকা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নদীটা যতক্ষণ না উচ্চ প্রবাহ অতিক্রম করে আসছে ততক্ষণ নদীটার সাথে যে নদী এসে মিশছে সেই নদীগুলোকে আমরা বলছি উপনদী। অর্থাৎ কোনো মূল নদীর সাথে যে নদীগুলো এসে মেশে সেগুলোকে আমরা বলি কি উপনদী। যেমন দেখো, এটা যখন সৃষ্টি হচ্ছে তখন এর সাথে অনেক নদী এসে মিশছে, মূল নদীর সাথে কোনো নদী যদি এসে মেশে তখন সেটাকে আমরা বলি উপনদী। তিনটে ভাগ, একটা নদী প্রবাহের, আদর্শ নদী প্রবাহের তিনটে ভাগ হয়, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। গঙ্গার সেটাই রয়েছে এবং এই তিনটে প্রবাহ মিলেই সৃষ্টি হয় হচ্ছে অববাহিকা। তিনটে প্রবাহ মিলেই সৃষ্টি হয় হচ্ছে অববাহিকা। এবার এই অববাহিকার মধ্যে নদী যত শাখা প্রশাখা বের করে সেগুলোকে আমরা বলি শাখা নদী। অর্থাৎ মূল নদী থেকে যদি কোনো শাখা নদী বেরিয়ে যায়, সেটাকে আমরা কি বলি শাখা নদী। একদম নিম্নে এসে নিম্ন প্রবাহে নদী অনেক শাখা প্রশাখা বের করে। তোমরা দেখবে কোনো একটা জায়গায় জল ঢেলে দেখবে, প্রথমে একভাবে যাচ্ছিল, যেতে যেতে একদম শেষের দিকে জলটা অনেকগুলো দিকে ছড়িয়ে যায়, তাই না? তো একদম নিচে এসে অনেকগুলো শাখা নদীর সৃষ্টি করে এবং এইখানে বেশি বেশি করে নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে কিসের সৃষ্টি করে? বদ্বীপের সৃষ্টি করে। ঠিক মোহনার আগে বদ্বীপের সৃষ্টি করে। এই বদ্বীপটা বিভিন্ন আকৃতির হতে পারে, পাখির পায়ের মতো বদ্বীপ হতে পারে, অন্যান্য হতে পারে। মোটামুটি ভাবে এখানে এসে বদ্বীপ সৃষ্টি করে। তো শাখা নদী দেখি কি? গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী, হুগলি। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী, হুগলি থেকে মোহনা পর্যন্ত এর নাম হুগলি নদী। এই নদী থেকে অসংখ্য শাখা নদী বদ্বীপ অঞ্চলে প্রবাহিত হয়েছে। এদের মধ্যে ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, পিয়ালি, রায়মঙ্গল, গড়াই, বরতলা, জামিরা, সপ্তমুখী, মাতলা প্রভৃতি উল্লেখযোগ্য। গঙ্গা নদীর উল্লেখযোগ্য শহরগুলো কোনগুলো? হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, কলকাতা। গঙ্গা আমাদের একটু বেশি পরিমাণে পড়তে হয়। গঙ্গা নদীটা তোমাদের আজকে আমি পড়িয়ে দিলাম। এর সাথে নদ নদীর আরেকটা ভাগ দেখো, এখানে মোটামুটি ভাবে গঙ্গার এগুলো বলেছে, এরপরে অন্যান্য নদীগুলো বলে দিয়েছে। যমুনা নদী উৎসস্থল। যমুনার উপনদী কি? গিরি, চম্বল, বেতোয়া। গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী কি? যমুনা নদী। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের দীর্ঘতম উপনদী কে? যমুনা। এরপর হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু তো নদী নয়, সিন্ধু নদ। সিন্ধু নদের উৎসস্থল কোথায়? সিন্ধু নদের পতনস্থল কোথায়? সিন্ধু নদের উপনদীগুলো কোনগুলো? ব্রহ্মপুত্র উৎসস্থল, ব্রহ্মপুত্র পতনস্থল, ব্রহ্মপুত্রর উপনদী। এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী বলে। কাকে? ব্রহ্মপুত্রকে। আকাশ নদ হবে, নদী কি করে হবে? ব্রহ্মপুত্র নদ। শতদ্রু নদী। শতদ্রুর উৎসস্থল, শতদ্রুর পতনস্থল, উপনদী। এটা পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী মানে কি? ওই অ্যান্টিসিডেন্ট, সিন্ধুর দীর্ঘতম উপনদী। বিতস্তা বা ঝিলাম, তার চেনাব বা চন্দ্রভাগা। লুনির পতনস্থল কচ্ছের রণ, উপনদী যোজরি, সাগি নদী। মহানদীর দৈর্ঘ্য বলেছে, মহানদীর উৎসস্থল, মহানদীর পতনস্থল, উপনদী। সেরমভাবে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী, সুবর্ণরেখা, মাহি, ধানসিঁড়ি, ব্রাহ্মণী নদী, ভাইগাই নদী, জলঢাকা নদী, তুঙ্গভদ্রা। এগুলো পুরোটা পড়লে তোমাদের জিওগ্রাফির যে রিভার সেটা শেষ হয়ে যাবে, আর কিছু পড়ার কিছু থাকবে না।
পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। মুশি, ঘাটপ্রভা, তিস্তা, ভীমা প্রত্যেকটার দেওয়া রয়েছে। লাস্ট একদম হচ্ছে বৈতরণী। দামোদর, দামোদর তো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। কর্ণফুলী, এটার আরো কিছু জিকে থাকে, শুধু এটা না। রিভার শেষ হয়ে যাবে বললে তো হবে না, আরেকটু কিছু আছে। তবে মোটের ওপর যা যা পড়ার ছিল এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস ক্লিয়ার সবার কাছে? আমার মনে হয় হৈমির নেট শেষ হয়ে গেছে। হৈমির নেট শেষ হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে। পরের দিন আবার ক্লাসে দেখা হবে। আর মনে রেখো কালকে কিন্তু তোমাদের 7টা থেকে ক্লাস, ঠিক আছে? কালকে জিআই ক্লাস 7টা থেকে। থ্যাংক ইউ পদ্মনাভ, সঙ্গীতা, থ্যাংক ইউ।